এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আপনি ফারাক্কার বাদ ছেড়ে দিলে আমি বাবরকে ছেড়ে দিব। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এই ধরনের পোস্ট এবং আরো বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এই পোস্টগুলো শুধুমাত্র একজন ব্যক্তিকে নিয়ে, আর সেই ব্যক্তি হচ্ছেন বাবর। আসলে এই বাবরকে, আসুন আজকের পুরো ভিডিও জুড়ে এই বিষয়টা নিয়েই কথা বলবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি ইওর বয় হৃদয়। সো লেটস গেট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আপনারা ঘুম থেকে উঠে আমি ঘুম ভাঙা নিয়ে পাচ্ছি। আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে। আমি একজন ভিভিআইপি, মানে বুঝাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমেই বলেন, এই যে ব্যক্তিকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এত ধরনের আলোচনা এবং এত ধরনের সমালোচনা চলতেছে, ওনার পুরো নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর এবং তিনি বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলে। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। 7 সিস্টার্স হলো ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারকে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10টি ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালের প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষে 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল, তখন দলের ভেতর অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে 2006 সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন ও সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা সিফিউএল জেটিতে। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। বিএনপি অবশ্যই বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। সরকার যদি চাইতো তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। কিন্তু বক্তব্য যাই হোক, অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। ভারতের কর্মকর্তারা মনে করেন এতে বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে। 10 ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেটি। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে সিইউএফএল জেটিতে এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তা সেগুলো আটক করা হয়। আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। সেদিন দিবাগত রাত 2টা থেকে ভোর 6টা এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি পোর্ট আব্দুল্লাহ বাকি ও এসি পোর্ট। প্রায় 30 জন
প্লাটুন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ দেয় কোস্টগার্ডের সদস্যরা। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূল্যে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহ গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার। এমন অবস্থায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। তখন ঢাকায় ভারতীয় হাই কমিশনার ছিলেন বিনা সিকরি। তিনি বলেন, উত্তর পূর্ব ভারতের তৎকালীন বিদ্রোহ গোষ্ঠীগুলো বাংলাদেশের ভেতরে বসে নানা কার্যক্রম করছিল। চট্টগ্রামে যখন বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়লো, তখন এসব ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের সম্পৃক্ততার বিষয়টি একেবারে প্রকাশ্যে চলে আসলো। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা বিএনপি ও ভারতের মধ্যে সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে নিয়েছিল কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেন তখন কলকাতায় বাংলাদেশের ডেপুটি কমিশনার ছিলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, আমি মনে করি না যে এই ঘটনায় চূড়ান্ত ছিল। এসব ঘটনা সম্পর্ককে এফেক্ট করেছে, কিন্তু মূল বিষয় হচ্ছে তারা চায়নি যে বিএনপি ক্ষমতায় থাকুক। এটি যদি একেবারেই এমন হতো যে সরকারি মধ্যে পুরোপুরি হচ্ছে, তাহলে এরকম ঘটনায় দুজন লোয়ার র্যাঙ্কিং পুলিশ অফিসার গিয়ে সেটা আটকে দিল। এটা কি হয়? এটা হয় না। কিন্তু সরকারের ভিতর কেউ কেউ হয়তো জড়িত ছিল। সেটা না হলে ঘটনা এতদূর এগুতে পারতো না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র গোলাবারুদ দেশের অভ্যন্তরের ব্যবহারের এবং নাশকতার জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু সরকারের পতন ঘটাবে বলেছে, তাতে এ বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। এরপর 2008 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে এই মামলা নতুন করে তদন্ত শুরু হয়। 30 সেপ্টেম্বর 2010-এ চট্টগ্রামের আদালতে দেওয়া এক বিবৃতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার সাব্বির আলী বলেছিলেন যে বাবর তাকে 2 তারিখে জেটিতে অস্ত্র গোলাবারুদ অফলোড করতে সহায়তা করার জন্য নিযুক্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তাদের গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন। এরপরে বাবরকে অস্ত্র সংগ্রহের সাথে জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয়। 15 মার্চ 2012 তারিখে ফোর্সেস ইন্টেলিজেন্সের প্রাক্তন মহাপরিচালক সাদিক হাসান রুমি চট্টগ্রাম মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল 1-কে বলেছিলেন যে বাবর অস্ত্র চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে, কারণ বাবর তাকে একটি স্বাধীন তদন্ত না করতে নিষেধ করেছিলেন। 30 জানুয়ারি 2014-তে বাবরকে এ মামলায় তার ভূমিকার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এই ছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ইতিহাস। I hope you guys are understand. Bye bye, take care, Allah Hafiz.